ধর্ষিতাদের জায়গা এই সমাজে কোথায়? অনুরোধের হাতে একটা পিস্তল আর সেটা আমার দিকেই তাক করে বসে আছে। ওর চেহারার এক্সপ্রেশন যেন পাল্টে যাচ্ছে এক মুহূর্তে। এ কি অনুরোধ? তোমার হাতে পিস্তল এলো কি করে? কি করতে চাইছো তুমি? আরে ও আর কি বলবে আমি বলছি। তার আগে বলি আজ তোমাকে এখানে কেন নিয়ে এসেছি। কারণ আমি ওকে বলেছিলাম আমি চেয়েছিলাম তোমার সাথে দেখা করতে। ও রিয়েলি? সত্যি কি তাই মনে হয় তোমার? আমি অনুরোধের দিকে তাকিয়ে এগিয়ে গেলাম। অনুরোধ, কি হচ্ছে এসব? আর তুমি কোনো কথা বলছো না কেন? এইভাবে চুপচাপ করে থাকবে? ও চুপ করেই থাকবে আজ, কারণ ওর মুখে আমি আগেই বন্ধ করে দিয়েছি। এখন আমি যেটা বলবো শুধু সেটাই শুনবে তুমি। তার আগে বলো, আমার বোনের সাথে কে এমন শত্রুতা ছিল তোমার? ওর সন্তান তো তোমার নিজের সন্তানও ছিল। কেন মারলে তুমি? আর শুধু তাই নয়, তোমার জন্য আমার বোনকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। শুধু তোমার জন্য। শুধু আমার জন্য। আর তুমি? তুমি কি খুব মহান কাজ করেছো? আমি যা করেছি তোমার কথায়। আমি তো ফোর্স করিনি তোমায়। তাহলে আমার কথা কেনই বা শুনতে গেলে? হ্যাঁ, সেটাই ছিল আমার জীবনের চরম ভুল। নিজের জীবন দিয়ে হলেও সেই ভুল শুধরে নিতে প্রস্তুত। কিন্তু তুমি যা করেছো তার জন্য কখনোই ক্ষমা করব না আমি তোমায়। বলো, আমার বোন কি করেছিল তোমার সাথে? কি এমন শত্রুতা ছিল তোমার তার সাথে? শত্রুতা তো তোমার বোনের সাথে আমার কখনোই ছিল না, ছিল তোমার সাথে। বর্তমানের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। কি বলছো সে এসব? কি? আমার সাথে আপনার কিসের শত্রুতা থাকতে পারে? আমি না চিনি না জানি আপনাকে। কি বলছেন আপনি? তাই নাকি? আমাকে চিনতে পারছো না? আচ্ছা, একটা ছবি দেখো, ওয়েট। একে চিনতে পারছো তো? বর্তমান আমার চোখের সামনে বহু পুরাতন একটা ছবি ধরল, যেখানে আমি আমার পরিচিত একজনকে দেখতে পাচ্ছি। প্রায় 15-16 বছর আগে যার সাথে পরিচয় ছিল আমার। তার নাম আয়ুষ। কি হলো? কি হলো মাধবী? চিনতে পারছো তো? ছেলেটাকে চিনতে পারছো? এটা তো আয়ুষ। কিন্তু তুমি ওর ছবি কি করে পেলে? তোমার কাছে আয়ুষের ছবি আসলো কি করে? আমার কাছে থাকবে না তো আর কার কাছে থাকবে? কি বলতে চাইছো তুমি? আমি এটাই বলতে চাচ্ছি যে আমি আয়ুষ। আজ থেকে 15 বছর আগে তোমার জন্য যার জীবন বরবাদ হয়েছিল, সেই আয়ুষ আমি। আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, তোমার স্বামী অনুরোধ, ও আর কেউ নয়, ও আমার নিজের ভাই। আমি ঠিক বললাম তো অনুরোধ? পাক্কা। এটা বলে অনুরোধ একটা মুচকি হাসি দিল। এদের দুজনের কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল আমার। তার মানে বর্তমান নামের এই ছেলেটা আয়ুষ, আর অনুরোধ ওর ভাই। আয়ুষ কোন ভাই ছিল বলে তো জানা ছিল না আমার। আজ থেকে 15 কি 16 বছর আগের কথা, যে ঘটনার কারণে নিজের পরিবার ছাড়তে হয়েছিল আমাকে, আজ আবার সেটা যেন মাথাচাড়া দিয়ে উঠল। সেদিন ছিল শনিবার। স্কুল থেকে বাড়ি ফিরছিলাম আমি। তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা। হঠাৎ একটা ঘর থেকে একটা মেয়ের চাপা কান্নার আওয়াজ শুনতে পারি। নিজের পা থামিয়ে দিলাম আমি। তারপর সেই শব্দকে অনুসরণ করতে করতে ঘরের ভিতর ঢুকে পড়ি। অপরাধী তাড়াহুড়া করতে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল। আর সেটাই ছিল আমার জন্য মোক্ষম সুযোগ। ঘরের ভিতরে ঢুকে বেডরুমের দিকে ছুটে যাই আমি। তারপর যে দৃশ্য দেখতে পাই, আজও সেটা মনে পড়লে সারা শরীর কাঁটা দিয়ে ওঠে। একটা ছেলে আমার বয়সী একটা মেয়ের সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করছে। মেয়েটা রাত মরা অবস্থা। তখন চোখের সামনে ভয়ানক দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারিনি আমি। গলা ফাটিয়ে চিৎকার জুড়ে দেই। আমাকে দেখা মাত্র আয়ুষ আমাকেও ধরে তার বিছানায় নিয়ে যায়। আমায় নষ্ট করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেনি সে। সেদিন আমার চিৎকারের আওয়াজে ইতিমধ্যে লোকজন ভিতরে ঢুকে পড়ে। তখন জামা কাপড় ছিঁড়ে বিধ্বস্ত অবস্থা আমার। আর ওই মেয়েটা মারা গেল। আদালতে আয়ুষের বিরুদ্ধে সাক্ষী দিলাম আমি। ওর সাজাও হয়। এদিকে আমার এলাকায়, এমনকি আমার বাড়িতে আরেক অশান্তির সূচনা হয়। সবাই এটা ভাবতে শুরু করে ওই মেয়েটার সাথে সাথে আমাকেও নষ্ট করেছে আয়ুষ। অবশ্য তাদের সেটা ভাবাটা অস্বাভাবিক ছিল না। আয়ুষের সাথে ধস্তাধস্তির জেরে আমার পুরো বিধ্বস্ত
বিপর্যস্ত অবস্থা হয়ে গিয়েছিল। আমার জন্য আমার পরিবারের লোকের সমাজে মুখ দেখানো বন্ধ হয়ে যেতে শুরু করে। চারপাশের খোঁটা আর মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে গেলাম। এক বন্ধুর আত্মীয়র বাড়ি থেকে লুকিয়ে পড়াশোনা করি। তার কিছু বছর পর এই অনুরোধের সাথে দেখা হয় আমার। ও আমার পড়াশোনার ব্যাপারেও প্রচুর হেল্প করেছে। আমাদের ভেতরে এক পর্যায়ে ভালোবাসা হয়। কিন্তু আজ বুঝতে পারছি সেটা ছিল একটা ট্র্যাপ। আমাকে আবার ফাঁসানোর জন্য একটা ট্র্যাপ ছিল, যার মাস্টারমাইন্ড বর্তমান, অর্থাৎ আয়ুষ। কি হলো সোনা? কি এত ভাবছো? তোমার জন্য 5 বছর লকআপে কাটাতে হয়েছে। আমি ভুলিনি, সেই দিনগুলো ভুলিনি। জেল থেকে বের হয়ে হন্য হয়ে খুঁজে তোমায়, এক পর্যায়ে পেয়েও যাই। তারপর আমার বুদ্ধিতেই অনুরোধের এন্ট্রি ঘটে তোমার জীবনে। ও তোমাকে ভালোবাসার স্বপ্ন দেখায়, কারণ এটাই চেয়েছিলাম আমি। আজ তোমাকে তোমার ভালোবাসার মানুষের হাতে মরতে হবে, ঠিক যেমন সেদিন তোমাকে দিয়ে তোমার বোনের চরম সর্বনাশ করিয়েছিলাম। যদি তোমার মনে হয় আমি অন্যায় করেছি তোমার সাথে, তার শাস্তি আমাকে দিতে। কিন্তু আমার বোনকে কেন এইভাবে কষ্ট দিলে তুমি? বলো, কেন কষ্ট দিলে? ওকে তো আমি কখনো ভালোই বাসিনি। নিজের মিথ্যা পরিচয় তৈরি করে অনেক কষ্টে বিয়েটা করেছিলাম, আর ভেবেছিলাম কি জানো, ওকে তোমার সামনে মেরে চূড়ান্ত কষ্ট দেব তোমায়। তারপরেও তোমায় তোমার ভালোবাসার হাতে মারবো। কিন্তু তোমার বোনের দুর্ভাগ্য দেখো, বেচারি তার আগেই প্রেগনেন্ট হয়ে যায়। আমি কখনোই চাইনি ও আমার বাচ্চার জন্ম দিক। একবার বাচ্চাটার জন্ম হয়ে গেলে হয়তো ওকে কখনোই মারতে পারতাম না আমি। তাই তোমাকে দিয়েই বাচ্চাটাই শেষ করে দিলাম। অবশ্য অনুরোধকে রাখিনি এর ভেতরে, ও জানতো না এর কিছুই। ছি, তুমি মানুষ না। তোমাকে পশু বললেও পশুদের অপমান করা হবে। কি করে এত বড় অন্যায় কাজ করতে পারলে? সেটা তোমাকে ভাবতে হবে না। এখন উপরে যাবার জন্য প্রস্তুতি নাও। আজ তোমাকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কি হলো ভাই, কি দেখছিস? মার ওকে। আয়ুষ অনুরোধকে নির্দেশ করে আমাকে গুলি করার জন্য। অনুরোধ আবারও আমার দিকে পিস্তল তাক করে। আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি লক্ষ্য করলাম অনুরোধের হাত কাঁপছে। কি হলো অনুরোধ? সময় নষ্ট করছিস কেন? গুলি কর ওকে। তোর হাতে ওকে মরতে দেখে দু চোখ সার্থক করি আমি। আমাকে ক্ষমা করো মাধবী, ভুল বুঝো না আমায়। আজ আমার যেটা উচিত বলে মনে হচ্ছে সেটাই করব আমি। ভাইয়া, তুমিও ক্ষমা করো আমায়। নিজের মৃত্যুকে যেন চোখের সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমি। চোখ দুটো বন্ধ করে দিলাম। তারপরে অপেক্ষা করতে থাকি নিজের স্বামীর হাতে মৃত্যুর জন্য। জানি একটু পরে তার পিস্তলের গুলি আমার বুকটা এফোর ওফোর করে দিবে, তাই আর কিসের এত অপেক্ষা। এরপর পিস্তল থেকে গুলি বের হওয়ার একটা তীব্র আওয়াজ হলো। হিসেব অনুযায়ী আমার তখন মাটিতে লুটিয়ে পড়ার কথা, কিন্তু না। গুলির আওয়াজ বাতাসের সাথে মিলিয়ে যাওয়ার পরেও নিজেকে মাটির উপরে দাঁড়িয়ে থাকতে দেখে একটু বেশি অবাক হলাম। ধীরে ধীরে চোখ দুটো খুললাম। আমার সামনে পড়ে আছে আয়ুষের গুলিবিদ্ধ দেহ, রক্তে সারা মাঝে ভেসে গেল। অনুরোধ হাঁটু গেড়ে ওর ভাইয়ের সামনে বসে পড়ল। আমাকে ক্ষমা করে দে ভাই, আমি পারলাম না, নিজের ভালোবাসার মানুষের বুকে গুলি চালাতে পারলাম না। আমি জানি তুই নিজের স্বার্থে ওর কাছে পাঠিয়েছিলে আমায়, কিন্তু তুই এটা জানিস না আমি মাধবীর সাথে কোনো নাটক করিনি। ওকে সত্যি বড্ড ভালোবাসি আমি। আমি পারলাম না তোর কথা রাখতে। নিজের স্ত্রীকে বাঁচাতে তোকে শেষ করতে হলো আমায়। তুই যে আর মানুষ নেই রে, পশু হয়ে গেছিস তুই। যে মানুষ নিজের সন্তানকে হত্যা করতে পারে সে মানুষ তো হতেই পারে না। এই পৃথিবীতে অবাধ বিচরণ করার কোনো অধিকার তোর নেই। যা, তোকে চিরতরে মুক্তি দিয়ে দিলাম, ভালো থাকিস। এই বলে কান্নায় ভেঙে পড়ল অনুরোধ। আমি গিয়ে ওর কাঁধের উপর হাত রাখলাম। এত কিছুর ভেতরেও একটা কথা ভেবে ভালো লাগছে, অন্তত কোনো ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিইনি আমি। কিন্তু কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ভালোবাসার মানুষের প্রতি বিশ্বাস উঠে গিয়েছিল। সেটা ফিরে এলো আবার। খুনের অপরাধে অনুরোধকে পুলিশ গ্রেপ্তার করে। তারপর মেডিকেল রিপোর্টে জানতে পারি আমি সত্যিই প্রেগন্যান্ট। অনুরোধের সন্তান বড় হচ্ছে আমার ভেতরে। ওর সাথে কিছু সময়ের ঘনিষ্ঠতা হয়েছিল, কিন্তু সেটা এতদূর পর্যন্ত গড়াবে আমি ভাবতেও পারিনি আমরা। আমি গিয়েছিলাম অনুরোধের কাছে। সে আমাকে নিজেই অনুরোধ করে যেন আমি নিজের পাপের কথা কখনো প্রকাশ না করি। আমার হাতে আমার বড় বোনের সন্তান হত্যা হয়েছে, এটা কেউ জানলে আমারও জেল হয়ে যেত।
যা আমাদের সন্তানের জন্য মোটেও সুখকর হতো না। মানুষ ভুল করে, অন্যায় করে, আইন তার শাস্তি দেয়, কিন্তু কোনো মানুষ প্রকৃতপক্ষে তখনই শুধরায় যখন তার কৃতকর্মের জন্য অনুশোচনা বোধ জাগ্রত হয়। আমি জানি না যে ভুল করেছি তার অনুশোচনার যন্ত্রণা সারা জীবনেও ফুরাবে কিনা। এর থেকে একটা মানুষের জন্য বড় শাস্তি আর কি হতে পারে? তবুও নিজের অশান্ত কলুষিত মনকে শান্তি দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিলাম। বাকি জীবন বিনা পারিশ্রমিকে এই হাসপাতালের প্রতিটি প্রাণের জন্ম দেব আমি। যারা অসহায় তাদের আর্থিক সহযোগিতা করব, দায়িত্ব নেব। এটাই হবে আমার প্রাপের প্রায়শ্চিত্ত। নিজের পরিবারের কাছে আর ফিরে যায়নি, কারণ যে সমাজে পরিবারে একজন ধর্ষিতাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার মানসিকতা রাখে, তাদের কাছে ফিরে না যাওয়াই শ্রেয়। আজকে আমার এই পরিস্থিতি শুধু আমার পরিবার আর সমাজের জন্য। পরিবারের কাছে যেতে না পারি, দূর থেকেই না হয় সবার মঙ্গল কামনা করে যাব। এর কয়েক বছর পরে অনুরোধ নিজের সমস্ত শাস্তি, অপরাধের সাজা থেকে মুক্তি পায়। যখন আমার ছেলে দোয়াত মাত্র 4 বছরে পা রাখল। সমাপ্ত।